আচার্য চাণক্য গম্ভীর স্বরে বললেন, চন্দ্রগুপ্ত, তুমি কি জানো যে ধনী এবং গরিবের মধ্যে কেবল একটাই পার্থক্য, অর্থ। কিন্তু আরো একটা কথা শোনো চন্দ্রগুপ্ত, সে দিনরাত কঠোর পরিশ্রম করে অর্থ পায় না, সে অন্যদের দিয়ে কিভাবে কঠোর পরিশ্রম করাতে হয় তা জেনে অর্থ উপার্জন করে। অর্থাৎ অর্থ সর্বদা তাদের কাছেই যায় যাদের বুদ্ধি আছে, যারা শারীরিক পরিশ্রম করে তাদের কাছে নয়। শারীরিক পরিশ্রমের মাধ্যমে কোনো ব্যক্তি কখনো ধনী হয় না, তার কাছে কখনো যথেষ্ট অর্থ থাকে না। এটা সর্বদা মনে রাখবেন। যদি আপনি যথেষ্ট অর্থ চান, যদি আপনি অনেক অর্থ চান, তবে আপনার মানসিক শক্তি ব্যবহার করুন, আপনার মস্তিষ্ক ব্যবহার করুন, আপনার হাত নয়। রাজা কখনো একা কাজ করে না, একজন ধনী ব্যক্তি কখনো একা কাজ করে না। কেবলমাত্র তারাই ধনী হয় যারা সবচেয়ে কঠোর পরিশ্রম করে এবং যারা সবচেয়ে দরিদ্র। চন্দ্রগুপ্ত বিনীতভাবে জিজ্ঞেস করলেন, আচার্য, তাহলে ধনী হওয়ার আসল রহস্য কি? তাহলে সবাই ধনী হয় না কেন? চাণক্য হাসলেন, তারপর তিনি ধীরে ধীরে বললেন, চন্দ্রগুপ্ত, সব সময় একটা কথা মনে রাখবে, যদি আপনি যথেষ্ট অর্থ চান, যদি আপনি অনেক অর্থ চান, তবে আপনার মানসিক শক্তি ব্যবহার করুন, আপনার মস্তিষ্ক ব্যবহার করুন, আপনার হাত নয়। রাজা কখনো একা কাজ করে না, একজন ধনী ব্যক্তি কখনো একা কাজ করে না। কেবলমাত্র তারাই ধনী হয় যারা সবচেয়ে কঠোর পরিশ্রম করে এবং যারা সবচেয়ে দরিদ্র। চন্দ্রগুপ্ত বিনীতভাবে জিজ্ঞেস করলেন, আচার্য, তাহলে ধনী হওয়ার আসল রহস্য কি? তাহলে সবাই ধনী হয় না কেন? চাণক্য হাসলেন, তারপর তিনি ধীরে ধীরে বললেন, চন্দ্রগুপ্ত, সব সময় একটা কথা মনে রাখবে, যদি এই পৃথিবীর সমস্ত সম্পদ দরিদ্রদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে কয়েক বছর পর পরিস্থিতি আজকের মতোই থাকবে। দরিদ্ররা আবার দরিদ্র হয়ে যাবে এবং ধনীরা আবার ধনী হয়ে যাবে। কেন? কারণ ধনী এবং দরিদ্র অর্থ দিয়ে তৈরি নয়, ধনী ও গরিব বুদ্ধি দ্বারাই গঠিত। যে ব্যক্তি তার বুদ্ধি ব্যবহার করে তার ধনী হতে বেশি সময় লাগে না। যে ব্যক্তি তার বুদ্ধিকে স্বর্ণ দেয় এবং কেবল শারীরিক পরিশ্রম করে, সে সারা জীবন গরিবই থাকবে। সম্পদ হলো বুদ্ধির খেলা, কঠোর পরিশ্রমে। তখন চাণক্য বললেন, আজ নয়, আমি তোমাদের 7টি উপায় বলতে যাচ্ছি, যেগুলো জীবন উৎসর্গ করার পরেও তোমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই 7টি উপায় হলো চাণক্য নীতির গভীরতম রেখা। যদি তুমি এগুলো অনুসরণ করো, তাহলে একদিন সমগ্র ভারত তোমার নামে জয়ধ্বনি দেবে। আর তারপর চাণক্য প্রথম লাইনটি বললেন, 1 নম্বর, তোমার বুদ্ধিতে বিনিয়োগ করো, এটাই সবচেয়ে বড় বিনিয়োগ। যদি তুমি সত্যিই ধনী হতে চাও, তাহলে তোমাকে জীবনে এমন এক উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে অর্থর অভাব নেই, সম্মান নেই, স্বাধীনতা নেই। তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে তুমি তোমার সমস্ত মনোযোগ, তোমার সমস্ত অর্থ এবং তোমার সমস্ত সময় তোমার বুদ্ধিতে বিনিয়োগ করবে। আমি আগেই বলেছিলাম, শারীরিক পরিশ্রম ত্যাগ করো। কঠোর পরিশ্রমে কোনো ক্ষতি নেই, কিন্তু তা তোমাকে কেবল একটি সীমা পর্যন্ত নিয়ে যাবে। সেই সীমার পর তুমি থেমে যাবে। একজন শ্রমিক দিনরাত কাজ করে তবুও সে দিনে 2 বেলার খাবারের ওপর নির্ভরশীল। কেন? কারণ সে কখনো তার মনকে উন্মুক্ত করেনি। একদম সঠিক কথা। আর সঠিক কথা বলা মানেই শেখা। শিখতে থাকুন, আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিখতে থাকুন। যে ব্যক্তি শেখা বন্ধ করে দেয়, সে বাঁচতে বাঁচতেই মরে যায়, তার উপার্জনও মরে যায়। 2 নাম্বার, সুযোগ নিজে থেকে আসে না, সেগুলোকে চিনতে হয়। অর্থাৎ সুযোগ সময়ের সাথে আসে এবং সময়ের সাথেই ধ্বংস হয়ে যায়। যে তার শব্দ শুনতে পায়, কেবল সেই বোধি লাভ করে। যদি তুমি ধনী হতে চাও, তাহলে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হলো তোমাকে সুযোগের চোখ খুলতে হবে। সুযোগ কখনো দরজায় কড়া নেড়ে আসে না। তারা এটা বলে আসে না যে, ভাই, আমি তোমার সুযোগ, আমাকে ভেতরে আসতে দাও। সুযোগ সব সময় ছদ্মবেশে আসে। কখনো আসে সমস্যা হয়ে, কখনো বিদ্রুপ হয়ে, কখনো
বন্ধুর মুখ থেকে বেরোনো কোনো বাক্য হয়ে। বেশিরভাগ মানুষ এগুলো দেখে গলা কেটে ফেলে, আর যারা এগুলো চিনতে পারে তারা কোটিপতি এবং শত কোটিপতি হয়ে যায়। আমি তোমাদের বলেছি, যদি তোমরা ধনী হতে চাও তাহলে আজ থেকে এই প্রতিজ্ঞা নাও, আমি কোনো সুযোগই হারবো না। তা শেখার জন্যই হোক, উপার্জন করার জন্যই হোক, লড়াই করার জন্যই হোক, ভ্রমণ করার জন্যই হোক, নতুন কিছু করার জন্যই হোক, আমি তা গ্রহণ করব। মনে রাখবেন, অর্থ আপনার কাছে আসে না, অর্থ আপনার কাছে আসার পথ খুঁজে নেয়, আর সেই পথটি হলো সুযোগ। আপনি যত বেশি সুযোগ গ্রহণ করবেন, অর্থের জন্য তত বেশি পথ খুলে যাবে। আর যদি আপনি সুযোগ হারাতে থাকেন, আপনি যতই নিয়ম কানুন শিখুন, অনুসরণ করুন না কেন, আপনার সমস্ত শিক্ষা বৃথা যাবে। কারণ আপনার শেখা জ্ঞানকে কাজে লাগানোর জন্য একটি সুযোগ প্রয়োজন। 3 নম্বর, সময় অর্থের চেয়ে বেশি মূল্যবান। যদি তুমি সত্যি ধনী হতে চাও, শত শত কোটি টাকা নয়, কিন্তু সেই স্বাধীনতা অর্জন করতে চাও যেখানে অর্থ তোমার দাস হয়ে যাবে, এমন নয় যে তুমি টাকার দাস হয়ে যাবে, তাহলে আজ থেকে এই প্রতিজ্ঞাটি করো, সময় অর্থের চেয়ে 1000 গুণ বেশি মূল্যবান। যদি অর্থ হারাও, তুমি তা আবার উপার্জন করতে পারো, কিন্তু যদি সময় হারাও, তা চিরতরে হারিয়ে যাবে। একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসবে না। পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা একটি বিষয়ে একমত, তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল তাদের সময়, এবং তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল সময়ের ওপর তাদের নিয়ন্ত্রণ। যদি তুমি আজও তোমার সময় নষ্ট করো, তাহলে তুমি ধনী হওয়ার যোগ্য নও। কারণ ধনী হওয়া কোনো খেলা নয়, এটা একটা যুদ্ধ, আর এই যুদ্ধে যে সবচেয়ে বেশি শৃঙ্খলাবদ্ধ সেই জেতে। অর্থ তোমার কাছে আসবে কেবল তখনই যখন তুমি প্রমাণ করবে যে তুমি এর যোগ্য, আর তুমি তা কেবল তখনই প্রমাণ করতে পারবে যখন তুমি তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মিনিট এর জন্য উৎসর্গ করবে। আজ থেকে এই প্রতিজ্ঞা নাও, আমার সময় আমার সবচেয়ে বড় সম্পদ, আমি কখনো তা কাউকে স্পর্শ করতে দেব না, না অদরকারি মানুষ, না অদরকারি অভ্যাস, না অদরকারি চিন্তা। আমার প্রতিটি মিনিট আমার লক্ষ্যের জন্য থাকবে। আমি 24 ঘন্টায় আমার স্বপ্নকে দেব। যতক্ষণ আমার শ্বাস থাকবে আমি থামবো না। যদি তুমি জীবনে এই একটি নিয়ম মেনে চলো, তাহলে বাকি 7টি নিয়ম আপনা আপনি তোমার জীবনে চলে আসবে। কারণ যে সময়কে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে, যে অর্থ, জীবন এবং ভাগ্যকেও নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। 4 নম্বর, অর্থ আসার আগেই নিজেকে প্রস্তুত করো। অর্থ উপার্জন করা কঠিন নয়, এটা সত্যিই কঠিন। আপনার কাছে অর্থ আসা বন্ধ করে দেয়। আপনি নিশ্চয়ই দেখেছেন, লটারি জেতা হয়েছিল, 2 থেকে 4 বছরের মধ্যে দেউলিয়ার বেতন বেড়েছে, 1 বছরের মধ্যে সেই একই কান্না। ব্যবসা চলতে থাকলো, 2 বছরের মধ্যে তারা আবার ঋণে ডুবে গেল। কেন? কারণ অর্থ আসার আগে তারা নিজেদের প্রস্তুত করেনি। তারা ছিল পাত্র, কিন্তু তারা ছিল ছলনা। জল ঢালো, সব কিছু তলিয়ে যাবে। মা লক্ষ্মী খুবই চতুর, তিনি যেখানে থাকেন না, যেখানে কোনো সংযম নেই, যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, যেখানে অভ্যাস খারাপ, অর্থ একটি নদী। যদি তুমি বাঁধ না দাও, তবে তা বয়ে যাবে, আর সেই বাঁধ তোমার ভেতরেই তৈরি হয়, তোমার অভ্যাসে, তোমার চরিত্রে। অতএব আজকের নিয়মটি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থ আসার আগেই নিজেকে প্রস্তুত করো। যদি আজ তুমি গরিব থাকো কিন্তু সংযম শেখো, তাহলে কাল তুমি ধনী হয়েই রাজা হয়েই থাকবে। আর যদি আজ তুমি ধনী থাকো কিন্তু সংযম না শেখো, তাহলে কাল তুমি ভিক্ষুকের মতো কাঁদবে। যখন অর্থ আসে, তোমার আসল পরীক্ষা শুরু হয়। এটা তোমাকে দেখিয়ে দেয় তুমি আসলে কে। এটা কি লোভ নাকি সন্তুষ্টি? এটা কি অহংকার নাকি বিনয়? এটা কি অপচয় নাকি প্রজ্ঞা? এটা কি লোক দেখানো নাকি গর্ব? অধিকাংশ মানুষই এই পরীক্ষায় ব্যর্থ হয়। প্রথম বড় বেতন আসে না, নতুন গাড়ি, নতুন ফোন, পার্টি, মজা নিয়ে। 2 বছর পর সেই একই চক্র। আমি তোমাদের বলেছি, অর্থ আসার আগেই নিজেকে প্রস্তুত করো, যাতে যখন লক্ষ লক্ষ অর্থ আসবে, তুমি আগের মতোই থাকো। জুতো পুরনো হোক বা জীর্ণ, তোমার হাঁটা যেন একই থাকে। খাবার রেস্তোরাঁয় হোক
বা 5 তারার মতো তোমার খিদে যেন একই থাকে। এটাই আসল প্রস্তুতি। লোভ হলো অর্থর সবচেয়ে বড় শত্রু। যেই তুমি 2 পয়সা পাও, লোভ বলে ওরে এখন বাঁচ, এখন মজা কর, আর বাঁচার জন্য তুমি তোমার ভবিষ্যৎকে হত্যা করো। 5 নাম্বার, আপনার কোম্পানির উন্নতি করুন এবং লক্ষ্যর দিকে আপনার মনকে অনুপ্রাণিত রাখুন। তুমি যতই শেখো না কেন, যতই অভিজ্ঞতা অর্জন করো না কেন, যতই সময় ব্যয় করো না কেন, যদি তোমার সঙ্গ ভুল হয় তাহলে সব কিছু বৃথা যাবে। তুমি তারই মতো হয়ে ওঠো, তার সাথে তুমি থাকো। তোমার উপার্জন, তোমার চরিত্র, তোমার ভাগ্য, তোমার ভবিষ্যৎ, এই সব কিছুই নির্ধারিত হয় তোমার চারপাশের 5 জন মানুষের অভ্যাসের দ্বারা। তুমি যেখানেই বসো, যার সাথেই চা খাও, যার সাথেই রাতে ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করো, সেটাই বলে দেয় তোমার ভবিষ্যৎ কি হবে। যে ব্যক্তি ধনী হতে চায় তার প্রথমে নিজের সঙ্গের দিকে নজর দেওয়া উচিত, কারণ যেভাবে লোহার পেরেককে লোহার চেয়েও ধারালো হয়, সেভাবেই একজন মানুষের মন সেরকম হয়ে যায় যার সাথে সে অনেক সময় কাটায়। যখন তুমি বাস করো মন মানুষদের মধ্যে যারা হীনমনা, অলস, লোভী, নেতিবাচক, তখন তোমার মনও সেরকম হয়ে যায়। আপনার মনে হয় যে কিছুই হতে পারে না, অর্থ আসে ভাগ্য থেকে, কিছুই হয় না, আর এই ধরনের ভাবনা নিয়ে আপনি নিজেই নিজের পথে পা বাড়ান। কিন্তু যখন আপনি বড় মনের, ধনী, জ্ঞানী, ধৈর্যশীল এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষ হন, তখন আপনার মনও উঁচুতে ওঠে। আপনি নিজেই অনুভব করেন যে আমিও এটা করতে পারি। চন্দ্রগুপ্ত সব সময় মনে রাখবে, জীবনে একটা কথা, ঋণ হলো একটা চুম্বকের মতো যা ভেতরটা ফাঁপা করে দেয়, সম্পর্কটা যতই মজবুত হোক না কেন। আর এই ধারগুলোই অর্থর জন্য সবচেয়ে ক্ষতিকর। জীবনে অর্থ চাইতে প্রায়শই আমাদের কাছের আত্মীয়রা আসে, কখনো কখনো বন্ধুরাও, কিন্তু আমরা না বলতে দ্বিধা করি। আমরা ভয় পাই যে সম্পর্কটা কোথাও ভেঙে যেতে পারে। আসল সত্যটা হলো যে অনেকেই জানে না কিভাবে না বলতে হয়, কারণ তাদের কাছে সঠিক শব্দ বা সঠিক পদ্ধতি থাকে না। কিন্তু আজ আমি আপনাদের বলবো সেই একই কৌশল। যখন কেউ তোমার কাছে ধার চাইতে আসে, যদি তুমি তাকে এই 3টি প্রশ্ন করো, তাহলে সে অন্য অজুহাত দেখিয়ে চলে যাবে চুপচাপ। কিন্তু চন্দ্রগুপ্ত এই জ্ঞান যা তোমাকে মুক্ত করে, যদি তুমি না জানো, তুমি সর্বদা দ্বিধান্বিত থাকবে। কারণ আমি প্রায় দেখেছি যে লোকেরা তাদের জীবনে উপার্জন নিয়ে অলসভাবে বসে থাকে। এই কারণে আমি তোমাকে সেই 5টি উপায় বলবো যা চাণক্য তোমাকে বলেছিলেন, কিন্তু সহজ ভাষায় একজন বৃদ্ধ গুরুর মতো তার শিষ্যদের বোঝানোর। তুমি উপায়গুলো কাউকে ছাড়াই, এবং হ্যাঁ, আমি চাণক্যর সময় যোগ করব যাতে আপনি অনুভব করতে পারেন এই নীতিগুলো কতটা পুরনো, কিন্তু সেগুলো কাজ করে। যেমন আজকের সময় লোকেরা ক্রেডিট কার্ড পায়, একইভাবে অতীতের লোকেরা ঢাল ব্যবহার করত। যখন কেউ কিছু চায় তাতে কিছু যায় আসে না, সমস্তটা যতই বড় হোক, তখনই হ্যাঁ বা না বলো না, শুধু হাসো আর বলো, ভাই আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমার অর্থ অন্যতে আছে, আমাকে আমার অ্যাকাউন্টগুলো দেখে দাও, আমাকে কথা বলতে দাও, আমি তোমাকে বলবো। এই 24 ঘন্টা তোমাকে সময় দেব ভাবার এবং চাণক্যর উদ্দেশ্য যাচাই করার একটি সুযোগ ছিলেন, যিনি সর্বদা সিদ্ধান্ত নিতেন। একবার এক গুপ্তচর তার কাছে এসে বলল, মহারাজ, আমার এক্ষুনি সোনার মুদ্রা প্রয়োজন। গুপ্তচর বৃত্তির জন্য রাজপুত্র তা তখনই দিয়ে দিলেন। পরে জানা গেল যে গুপ্তচরটি ছিল শত্রু। চাণক্য রাজকুমারকে ধমক দিলেন, সময় নাও, ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। আজও যদি কেউ তোমাকে বদলি হতে বলে, তাকে বলো যে আজ ব্যাংক বন্ধ, চলো কাল দেখা যাক। তুমি দেখবে যদি প্রয়োজনটা মিথ্যা হয় তাহলে সে অপেক্ষা করবে না, সে অন্য কারো কাছে যাবে। কিন্তু যদি তা সত্য হয়, সে অপেক্ষা করবে। এই পদ্ধতি তোমাকে সহজে শিকার হওয়া থেকে বাঁচায়। আমি এটা দেখেছি, এক বন্ধু এটা করেছিল। তার চাচাতো ভাই এসে 20,000 চাইলো, বন্ধুটি সময় চাইলো।
পরের দিন সে নিজেই বলল থাক, অন্য কারো কাছ থেকে নেব। পরে জানা গেল যে অর্থটা পার্টিতে তার কাছে ছিল। এই ধরনের ছোট অভিজ্ঞতা আমাদের শেখায় যে ধৈর্য একটি বড় অস্ত্র। এখন দ্বিতীয় উপায়টি হলো প্রশ্ন করো, কিন্তু একটি উপায়ে। 24 ঘন্টার পর তুমি কেন তাকে পরিষ্কার করতে দিলে না? বরং তাকে জিজ্ঞেস করো, ভাই আমি সাহায্য করতে চাই, কিন্তু আমি এই অর্থটা ফেরত চাই, কারণ আমার নিজের খরচ আছে। তোমার কঠিন পরিকল্পনাটি কি? অর্থটা কোথা থেকে আসবে? এই প্রশ্নটি তার উদ্দেশ্যকে নগ্ন করে দেয়। চাণক্য ভাবতেন যে প্রশ্নটি হলো সেই তীর যা মিথ্যাটাকে পাঠিয়ে দেয়। সেখানে একজন ঋণদাতার সাহায্য নেওয়া হয়েছিল, সে ধার নিত, কিন্তু চাণক্য তার শিষ্যদের শিখিয়েছিলেন, জিজ্ঞাসা করো কিভাবে তোমরা তা ফেরত পাবে। সেই ঋণদাতা সব সময় একটি ঘুরিয়ে উত্তর দিত এবং লোকেরা পরিত্রাণ পেত। এমনি কি আজও যদি কেউ বলে আমি আমার বেতন দিয়ে করব, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সে বলে আমার ইদমান নেই, তাহলে সাবধান হও। তখন তুমি বলো ইদমান তো আছে, কিন্তু সম্পর্ক অর্থর ঊর্ধ্বে। যদি সম্পর্কটা হয়, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এটা তাকে ভাবতে বাধ্য করবে। একবার এটা আমার মাসিকে তার ভাগ্নে এসে চাইলো। মাসি জিজ্ঞেস করলেন, মাসি ভাগ্নের ডান দিকটা নিল এবং বলল, থাক মাসি, আমি অন্য কারো কাছ থেকে নেব। পরে জানা গেল যে টাকাটা বিনিয়োগ করা হয়েছিল শেয়ার বাজারে, যেখানে সে হেরেছিল। সে ছিল একজন ভিক্ষুক, ছিল একজন চোর। বণিকটি বলল, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু চাণক্য মাথা নাড়লেন, বিশ্বাস ভালো, কিন্তু প্রমাণ আরো ভালো। বণিকটি একটি চেক চাইলো এবং লোকটি পালিয়ে গেল। আজকের দিনে একটি পোস্ট ডেটের চেক চেয়ে নিন। যদি সে রেগে গিয়ে বলে আপনার কি কোনো সন্দেহ আছে, তাহলে বলুন না ভাই, এটা শুধু একটা জামানত। সে আপনাকে সেটাই দেবে যা সৎ উদ্দেশ্য দেওয়া হয়েছে, কিন্তু না দিলে সে চলে যাবে। আমি একজন প্রতিবেশীকে দেখেছিলাম যিনি সব সময় অর্থ ধার দিতেন। তিনি একটি জামানত চাইলে এবং লোকটি রেগে গেল, কিন্তু পরে প্রতিবেশী অর্থ রক্ষা পেয়েছিল, কারণ সে অন্যদের ঠকাচ্ছিল। এই উপায়টি আপনাকে শক্তিশালী করে এবং সম্পর্ককে রক্ষা করে। চতুর্থ উপায়, অভাবের একটি ভ্রান্তি তৈরি করুন। যদি সে বলে ঠিক আছে, আপনার পরিবারের সাথে কথা বলুন, তখন বলো, ভাই আমার অর্থ ছিল, কিন্তু এইমাত্র আমি তা একটি স্থায়ী আমানতে রেখেছি। যদি আমি তা তুলে নিই তাহলে আমার লোকসান হবে। যদি আপনি সেই লোকসানটা মিটিয়ে দেন। চাণক্যর ধারণা ছিল অভাবের ভ্রান্তি। তার সময় এক রাজা তার মন্ত্রীকে বলেন, আমার একটি গুপ্তধন আছে, কিন্তু তা তালাবদ্ধ। যদি আপনি আমাকে তা খোলার দেন, তবে আমি তা আপনাকে দিয়ে দেব। মন্ত্রী পিছু হটলেন। আজও তিনি একই কাজ করেন। যদি কেউ ঋণ চায়, তাহলে তিনি কেন আপনার ক্ষতি পূরণ করবেন? তবে আমি তা তুলে নেব। তিনি বলবেন, থাক, একবার আমার চাচা এটা করেছিলেন। তার এক বন্ধু এসে অর্থ চাইল। চাচা বললেন, আমি ব্যাংক থেকে তুলে দেব, কিন্তু তাতে জরিমানা হবে। বন্ধুটি বলল, না, আমি অন্য কারো কাছ থেকে নেব, আর অর্থটা বেঁচে গেল। এই উপায়টি ঝগড়া ছাড়াই বুদ্ধিমত্তার সাথে কাজ করে। পঞ্চম উপায়, সমস্তটা যদি সত্যি হয় তবে অল্প দান করুন। চাণক্য বলতেন, একটি দান শত্রুকে বন্ধু বানিয়ে দিতে পারে। যদি কেউ সত্যি অসুস্থ থাকে অথবা তার সন্তান থাকে, তবে পুরো অর্থটা দিও না। বলো, আমি আপনাকে পুরো অর্থটা দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে এই পরিমাণটা দিতে পারি, এবং তা ফেরত দিও না। এতে তোমার অনেক অর্থ বাঁচবে, তোমার সুনাম বাড়বে এবং সে আর বেশি চাইবে না। চাণক্যর সময়ে এক গরিব কৃষক রাজার কাছে এসেছিল। রাজা পুরো অর্থটা দেননি, বরং অল্প কিছু দান করেছিলেন। কৃষকটি সবসময় কৃতজ্ঞ থাকত। আজও যদি কেউ 50,000 চায়, আজ তাকে দান হিসাবে 5,000 দেন, সে খুশি হবে আর আপনিও নিরাপদ থাকবেন। আমার এক বোন এটা করেছিল। আর এক বন্ধু এসে অর্থ চেয়েছিল। বোনটি অল্প কিছু অর্থ দিয়েছিল আর সম্পর্কটা মজবুত হয়ে গিয়েছিল। এখন
অর্থর পরিমাণ যদি বড় হয় যেমন লক্ষ্য, তাহলে কাগজপত্রের কাজটা জরুরি। চাণক্য বলতেন, অনুশীলন ছাড়া লেখা বিবাদে বীজ। একটি চুক্তি করুন, তা পরীক্ষা করে দেখুন, যে পবিত্র সে রাজি হবে, যে নয় সে পালিয়ে যাবে। পরিশেষে চাণক্যর কাছ থেকে শিক্ষা নাও, সম্পর্কের মূল্য বোঝো। যদি অর্থ না দেওয়ার কারণে সম্পর্ক ভেঙে যায়, তবে সেটা আদৌ কোনো সম্পর্ক ছিল না। নিজেকে রক্ষা করো, আজ থেকেই নিয়মগুলো গ্রহণ করো। সময় নাও, প্রশ্ন করো। নিশ্চয়তা চান, নিজের দুর্বলতাগুলো তুলে ধরুন। দান করুন, না বলতে না পারাই আত্মসম্মান। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন একসঙ্গে আমাদের জীবনকে আরো ভালোভাবে তৈরি করি। ধন্যবাদ সবাইকে।